ফাইনালি ব্যাঙ্গালোর কি টপ আইটি যে হাবগুলো আছে তার মধ্যে পড়লো? এটা বড় একটা কোয়েশ্চেন। আজকের ভিডিওটা এই বিস্তারিত আলোচনা করব, তারপরে ট্রাম্পের ব্যাপারে আলোচনা করব। কিন্তু সবার আগে যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা ফেসবুকে রিসেন্টলি দেখছি যে কলকাতা মেট্রো অ্যান্ড মুম্বাই মেট্রো নিয়ে আমরা একটা কম্প্যারিজন করছি। ডেফিনেটলি এটা গর্বের বিষয়, বাঙালি বলে হোক বা আমরা যারা এই কম্প্যারিজনটা করছি, সোশ্যাল মিডিয়াতে এখন খুললেই দেখা যাচ্ছে কলকাতা মেট্রো ভাই বৃষ্টি পড়লে ডুবে যায় না, কিন্তু মুম্বাই মেট্রো যেটা এই কদিন আগে 9 তারিখে ইনোগ্রেট করা হয়েছিল আর এখন জলে থুই থুই করছে ডেফিনেটলি। কিন্তু আমার কোয়েশ্চেন একটাই, যেরকম আমরা মেট্রোটাকে নিয়ে কম্পেয়ার করছি আর বড় গর্ব ফিল করছি, কাজ অন্য জিনিসগুলোকে নিয়েও আমরা এরকম কম্পেয়ার করে বলতাম যে আমাদের বাংলাটা অনেক এগিয়ে আছে। আপনারা কি বলছেন এই বিষয় নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এইবারে আসি যে ব্যাঙ্গালোর ব্যাপারটা। ব্যাঙ্গালোর টপ 12 গ্লোবাল টেকনোলজি হাব তার মধ্যে নিজের জায়গা করে নিয়েছে, যেটা সিবিআরই গ্লোবাল টেক ট্যালেন্ট গাইডবুক অনুযায়ী 2025 অনুযায়ী ব্যাঙ্গালোর কিন্তু নিজের জায়গা করে নিয়েছে। এবার এটা কেন করেছে? এটা করার পেছনে কারণ হচ্ছে এই শহরে 1 মিলিয়ন প্রফেশনালস, মানে 10 লক্ষ আইটি এমপ্লয়ি কাজ করছে। এটা একটা হিউজ ম্যাসিভ নাম্বার। এবারে কেন এটা গর্ব করার বিষয় এটা বলছি, এটা কম্পেয়ার করা হচ্ছে কার সাথে? স্যান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, লন্ডন অ্যান্ড সাংহাই, যেগুলোকে আরো বড় বড় আইটি হাব বলা হয়, তার সাথে ব্যাঙ্গালোরকে কম্পেয়ার করা হচ্ছে। আমরা বাংলার সাথে কম্পেয়ার করব, কারণ কি কেন করব না, এটা বড় কোয়েশ্চেন। আমাদের বাংলাতেও আইটি হাব আছে, কিন্তু বাংলাতে আইটি হাবটা অতটা বড় হতে পারলো না। তার পেছনে অনেক কারণ আছে। কিছু কারণ আমাদের আগের সরকার যারা ছিল তারা ওটাকে আটকে দিয়েছিল। সেই সরকার চলে যাওয়ার ঠিক লাস্টের সময় তারা কিন্তু বুস্ট করার চেষ্টা করেছিল। তারপরে দেখতে পেলাম যেটা এই নতুন সরকার এলো, এই সরকারের পিরিয়ডে মানে টিএমসি পিরিয়ডে কতটা গ্রোথ হয়েছে এটা আমাদের বুঝতে হবে। এই যে কতটা গ্রোথ হয়েছে, এটা কি আরো বেশি হতে পারতো না? কিছু ছাড় দিলে, কিছু বিজনেস জায়গা অ্যালোকেট করলে করা হয়েছে, হয়নি এটা বলছি না, কিন্তু এটাকে কি আরো বেশি করে করা যেত না? বাংলার নামটা কি আরো ওপর দিকে থাকার কথা ছিল কিনা এটা আপনারা জানাবেন। 12 নম্বরের মধ্যে যে ব্যাঙ্গালোর এসছে, এর মধ্যে কিছু কিছু স্পেসিফিক হাইলাইট আপনাদের বলি। এশিয়া স্পেসিফিক লিডারশিপ কিন্তু ব্যাঙ্গালোর স্ট্যান্ডস। তারপরে বেজিং অ্যান্ড সাংহাই, বেজিং আর সাংহাইয়ের কাছাকাছি আমাদের এটা কিন্তু কম্প্যারিজনে চলে এসেছে অলরেডি। থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা এখনকার দিনে আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ব্যাঙ্গালোর কিন্তু র্যাপিডলি গ্রো করছে, আর এআই ডেভেলপমেন্ট উইথ সিগনিফিকেন্ট কনসেন্ট্রেশন অফ এআই প্রফেশনালস অ্যান্ড জবস। এবারে এআই নিয়ে আলোচনা করতে গেলে এটা একটা বিশাল বড় ভাস্ট জিনিস। তো এটা নিয়ে এটাই বলবো যে এই যে প্রফেশনালস এখানে জব করছে আর এআই এর যে কনসেন্ট্রেশনটা ব্যাঙ্গালোরে কিন্তু মারাত্মক। সেকেন্ড যেটা হচ্ছে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার্স, জিসিসিস, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার। ব্যাঙ্গালোর কিন্তু মারাত্মক একটা জায়গা, 40% ইন্ডিয়ার শেয়ার শুধুমাত্র ব্যাঙ্গালোর থেকে। মানে এতগুলো গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার্স আছে, এটা মারাত্মক ব্যাপার। মানে ব্যাঙ্গালোরের জন্য তো একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারি। এত লোক কেন ব্যাঙ্গালোরে যায়, এই যে এটা রিপোর্ট। আরেকটা জিনিস হচ্ছে কেন ব্যাঙ্গালোরকে সব থেকে বড় বলা হয়েছে, ইন্ডিয়ার মধ্যে সব থেকে টপে আছে, আর 12 মানে এত বড় পৃথিবীতে 12 নম্বরের মধ্যে জায়গা করে নেওয়া। কারণ কি? অফিস স্পেস। অফিস স্পেস মানে কতটা জায়গা নিয়ে কতগুলো অফিস আছে, সেটার ডেটা আপনাদের দিচ্ছি। 100 মিলিয়ন স্কোয়ার ফুট ছিল অফিস 2013-তে। মানে আমরা যে এই যে অফিস স্কোয়ার ফিট দেখি 1500 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিট, তো 100 মিলিয়ন স্কোয়ার ফিট ছিল 2013-তে। 2024 আস্তে আস্তে ওটা হয়ে গেছে 223 মিলিয়ন, মানে ডবলের থেকেও 23 মিলিয়ন বেশি। তাহলে এখান থেকে খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে কেন ব্যাঙ্গালোর এই জায়গাটা করে নিতে পেরেছে। আর এটা এক্সপেক্ট করা হচ্ছে, এই সরকারের আন্ডারে এটা এক্সপেক্ট করা হচ্ছে যে 2030 আস্তে আস্তে ওটা 330 থেকে 340 মিলিয়ন স্কোয়ার ফিট এত বড় জায়গা নিয়ে অফিস হবে। তার মানে আমরা একটু বুঝতে পারছি যে ইন্ডিয়াতে কোনো স্টার্ট আপ হলে কিছু হলে যেমন আমরা ব্যাঙ্গালোরে দৌড়াই, ব্যাঙ্গালোরে কিন্তু অনেক কোম্পানি অনেক স্টেট থেকে চলে যাচ্ছে, নিশ্চয়ই কোনো ফেসিলিটি পাচ্ছে। আপনারা কি বলছেন? এবার ব্যাঙ্গালোরের কোনো স্টার্ট আপ কোম্পানি কি কি ফেসিলিটি পায় যেটা বেঙ্গলে পায় না? যেটা বেঙ্গলে আমরা দেখেছি যে কত সামথিং 2500 না 25,000, এক্স্যাক্টলি নাম্বারটা মনে নেই, এতগুলো কোম্পানি চলে গেছে, তো ফেসিলিটি পাচ্ছে না বেঙ্গলে। এটা নিয়ে আমাদের প্রেজেন্ট সরকারকে ভাবতে হবে। আরো আইটি কোম্পানিগুলোকে কি করে এখানে নিমন্ত্রণ করা যায় যাতে এখানে বাংলার ছেলেরা বাংলায় থাকে, না ব্যাঙ্গালোরে দৌড়ে যায়। বাংলার আইটি সেক্টরটা কি ডেভেলপ করছে, এটা একটা বড় কোয়েশ্চেন যেটা আমাদের সবাইকে এখন ভাবায়, আগামী দিনে আরো ভাবাবে। কারণ এই ব্যাঙ্গালোরকে ওপর দিকে উঠতে দেখছি
নিজের বাংলার কথাটা আর বারবার ভাবছি। তোমাদের অপিনিয়নটা অবশ্যই জানিও। এই যে গ্রোথটা হয়েছে, এটা বলতে পারো স্টার্ট আপ ইকোসিস্টেম। ডেফিনেটলি অনেক কোম্পানির যারা অফিস খুলছে, তাই জন্য স্টার্ট আপ ইকোসিস্টেম একটা মেন ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, ব্যাঙ্গালোর ওরকম জায়গা দিয়েছে, তাই জন্যই স্ট্র্যাটেজিক্যালি কোনো ইনভেস্টার ইনভেস্ট করেছে জায়গাতে, তাই জন্যই অফিস হয়েছে, তাই জন্যই লোকে চাকরি পেয়েছে। আর ডেফিনেটলি বলতে পারো যে রোল অফ গ্লোবাল টেকনোলজি ল্যান্ডস্পেস, অনেক বাইরের কোম্পানি এসেও এখানে অফিস খুলছে। আর ট্যালেন্ট পুলের কথাটা আমি এটুকু বলবো যে বাংলার ম্যাক্সিমাম লোকজন বাইরে চলে যাচ্ছে। বাংলার ম্যাক্সিমাম যারা এখন বিটেক করে বেরোচ্ছে তারা কিন্তু বাইরে চলে যাচ্ছে। এই ট্যালেন্টটা বাইরে নিয়ে চলে যাচ্ছে। এটাকে আমাদের বেঙ্গলে রিটেন করার জন্য আমাদের সরকারকে কিন্তু ভাবতে হবে, গভীর আলোচনায় গিয়ে বসে কোন জায়গায় কি করা উচিত। আমি শিওর এটা নিয়ে ভাবনা চিন্তা চলে, কিন্তু আমাদের বেঙ্গলে এখন এত কিছু নিয়ে আমরা ডাইভার্স চিন্তা ভাবনা করছি, বিরোধী দল এই দল সেই দল করে আমরা যে গোড়ার যে বেসিক প্রবলেমগুলো যেগুলো সলভ করলে আমাদের বেঙ্গলটা ঠিকঠাক রাস্তায় এগোবে, সেইগুলো কিন্তু কেউ ভাবার লোক নেই। এটা আমাকে চিন্তা করতে হবে। এরপর আমরা আলোচনা করব ট্রাম্পকে নিয়ে। ট্রাম্পের মাথাটা আমার মনে হয় এখন স্বাভাবিক নেই। কারণ কি, আপনি একটা জিনিস খেয়াল করবেন, ট্রাম্প যে কোনো দেশের মধ্যে ঢুকে যাচ্ছে, কমেন্ট পাস করছে আর ভুলভাল কমেন্ট করছে, মানে নিজে বারবার মিথ্যেবাদী প্রমাণ হচ্ছে। এটা কেন বলছি? প্রথম কথা, ইন্ডিয়ান সিজ ফায়ার যে ব্যাপারটা প্রথমে রটে গেল যে ট্রাম্প বলেছে বলে করেছে, না করেছে এই করেছে, তারপরের দিন আবার বলছে না না আমরা করাইনি, কিন্তু আমার কথাতে হয়েছে। তো রিসেন্টলি আবার ট্রাম্প রাশিয়াকে বলেছে যে ভাই তুমি ইউক্রেনে রিসেন্টলি একটা আবার বোমবার্ডিং হয়েছে, তোমরা কেন করছো, পুতিনের এখন মাথা ঠিক নেই। এই কমেন্টটা উনি পাস করেছেন, বড় একটা টুইট করেছে না কোন একটা সোশ্যাল মিডিয়া সাইটে দেখছিলাম, উনি একটা বিভৎস বড় লিখেছে, এটা নিয়ে বিশাল বিতর্ক চালু হয়ে গেছে। তো ট্রাম্পকে কিন্তু কেউ আর পাত্তা দিচ্ছে না, এটাকে আপনারা বুঝতে পারছেন? ট্রাম্প কিন্তু পাত্তা পাচ্ছেন না। এই যে অ্যাপেলকে বললো তোমরা কিন্তু প্রোডাকশনটা চালু করো না ইন্ডিয়াতে, বা এই বিস্তারিত একটা খবর পাচ্ছিলাম, দিব্যিতে চালু হয়ে গেল, দিব্যিত ইন্ডিয়াতে প্রোডাকশন চালু হয়ে গেল, দিব্যিত মানে মারাত্মক মাস প্রোডাকশন হচ্ছে আইফোনের, এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে কেউ পাত্তা দিচ্ছে না। এবারে এই পাত্তা দিচ্ছে না বলে ভুলভাল কিছু ডিসিশনস নিচ্ছে, যেটা হচ্ছে আমাদের যারা হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ে, ইউএস পলিসি কিছু চেঞ্জ করেছে, বা চেঞ্জ করাতে কি এসেছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য হার্ভার্ড সার্টিফিকেশনটা এনরোল করাতেই মুশকিল হয়ে যাচ্ছে। মানে এটাতে ক্ষতি হলো মোটামুটি 6,800 স্টুডেন্টসের ক্ষতি হচ্ছে, ভিসা ঠিকঠাক করে পাচ্ছেন না। রিসেন্টলি দেখা যাচ্ছে F1 ভিসা যেটা দরকার লাগে আর কি স্টুডেন্টদের, ওটার মধ্যে অনেক রিভোকেশন দেখা যাচ্ছে, মানে ওটার মধ্যে পেতে অনেক বেশি ঝামেলা দেখা যাচ্ছে। মানে যারা অ্যাপ্লাই করছে তার মধ্যে 50% হচ্ছে না। আর রিপোর্টেড কেস দেখাচ্ছে 327 জন কেস করেছে, ডকুমেন্টেড কেস, যে আমরা সবকিছু ঠিক থাকতেও এটা হচ্ছে না আর কি। এবারে এই যে রিভোকেশন করছে, এটার মেন রিজন কি কি দিয়েছে? ক্যাম্পাসে কিছু প্রোটেস্ট হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করেছে যেটা অ্যান্টি আমেরিকান, আর কিছু কিছু স্টুডেন্টকে নিজে থেকেই ডিপোর্ট করে নিতে বলা হয়েছে। তো এই প্রবলেমগুলো রিসেন্টলি দেখা যাচ্ছে, এটা ট্রাম্পের এই নতুন পলিসির জন্যই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি। তারপরে যেটা সব থেকে বড় কথা, তারপর একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং এর একটা ব্যাপার থাকে আমেরিকাতে, যেটাকে বলা হয় অপটিক্যাল প্র্যাকটিক্যাল ট্রেনিং, ওপিটি বলা হয় প্রোগ্রাম। এই প্রোগ্রাম কি হয়, যে প্রোগ্রাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কাজ করতে, মানে পড়াশোনা হয়ে যাওয়ার পরে কাজ করতে আরো হেল্প করে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আর এমপ্লয়মেন্ট অপরচুনিটির জন্য। মানে তুমি একটা কোর্স করলে শেষ হলো, তারপরে তুমি জব পাওয়ার জন্য হেল্প করে, আর এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, এইটাকে বন্ধ করা হচ্ছে। এটার উপরে মারাত্মক জোর দিয়ে এটাকে বন্ধ করা হচ্ছে। তার মানে সব দিক থেকে যেটা বুঝতে পারছি, ট্রাম্প কিন্তু আস্তে আস্তে ব্যাপারটাকে গুটিয়ে নিচ্ছে। মানে আপনি যদি ভেবে দেখুন যে ও ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করতে বারণ করছে, স্টুডেন্টদেরকে আটকাচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে। তারপরে যেটা সব থেকে বড় কথা, স্কলারশিপের যে ফান্ডগুলো, যেমন আমাদের ইন্ডিয়া থেকে অনেক স্টুডেন্ট যায় যারা স্কলারশিপের বেসিসে কিন্তু ইউএস যায় মাস্টার্স করতে, পিএইচডি করতে, যাই করতে হোক না কেন, এই স্কলারশিপ ফান্ডগুলোকে কিন্তু গভর্নমেন্ট বন্ধ করে দিচ্ছে। পেপসিকোর যে ফর্মার সিইও ছিলেন ইন্দ্রে নোই, উনি এই স্টুডেন্টদেরকে এটাই অ্যাডভাইস করেছেন যে ঝামেলা ঝগড়ার মধ্যে যেও না, প্রোটেস্টের মধ্যে যেও না। এটা কিন্তু মারাত্মক বড় একটা প্রবলেম আগামী দিনে আমরা দেখছি আসতে চলেছে। এখন ওই স্টুডেন্টদেরকে নিয়ে কি হবে না হবে, আমাদের গভর্নমেন্ট ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিসকাস করছেন। ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা ভালো করে দেখছে, স্টুডেন্টদের অ্যাড্রেস করছে যারা এফেক্টেড হয়েছেন। আপনাদের মতে এই জিনিসগুলো এখন কেন করছে? মানে ট্রাম্প আসার পরে অনেকগুলো স্টেপ আমরা দেখলাম, যেটা একটা ট্যারিফ লাগানো হয়েছিল, যে ইম্পোর্ট এক্সপোর্টের মধ্যে অনেকটা ট্যাক্স বাড়িয়ে দেওয়া, তারপরে এই স্টুডেন্টদের সাথে এই ঝামেলাটা, এটা কি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টে কোনো এফেক্ট করবে? মানে এই যে স্টুডেন্টগুলো ওখানে পড়ছে, ওরা কি মানে যদি হট করে ডিপোর্ট হয়ে যায়, চলে আসে কোর্সের মধ্যিখানে, ডেফিনেটলি ক্যারিয়ারের একটা ধাক্কা। তো হঠাৎ করে এগুলো কেন করছে, এটা খুব বড় একটা কোয়েশ্চেন আর কি।
যাই হোক, এই দুটোই খুব ইম্পর্টেন্ট টপিক লাগলো ডিসকাশন করার মতো। লাস্টে একটা পয়েন্ট আমি অ্যাড করবো, যেটা দেখুন অনেকজন আমাকে কমেন্ট করতে না আগে আগে এখনো করেন যে বিজেপির দালাল এই দালাল, কিন্তু খুব নিউট্রাল হিসাবে একটা বলছি, এই যে রিসেন্টলি এই যে প্রত্যেকটা দেশে 7খানা দল পাঠানো হলো, তার মধ্যে এই যে আমাদের ইউসুফ পাঠানকে না পাঠিয়ে যে অভিষেক ব্যানার্জিকে পাঠানো হয়েছে, এটা পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন, আই এম রিয়েলি হ্যাপি। মানে ও অভিষেক ব্যানার্জিকে পাঠানোর ডেফিনেটলি অনেকগুলো কারণ আছে, আর ইউসুফ পাঠানকে পাঠানোর দেশের কাছে মানে সেন্টারের বিজেপির কাছে হয়তো অনেকগুলো কারণ ছিল, যে উনি একজন যেহেতু মুসলিম, তো এটা আরো স্ট্রং পয়েন্ট একটা। কিন্তু অভিষেক ব্যানার্জি ওখানে গিয়ে যেভাবে রিপ্রেজেন্ট করছেন বা যেভাবে নিজেকে তুলে ধরেছেন, আমি তো খুব স্যাটিসফাইড। বঙ্গ রাজনীতিতে লড়াই হোক বা আমরা এই দলটাকে সরাতে চাই না সরাতে চাই, এই বিতর্কে না গিয়ে আমার খুব দেখে এটা ভালো লাগছে যে উনি যেভাবে রিপ্রেজেন্ট করছেন। আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন। মানে ওনার বক্তব্যটা শুনে কিন্তু আমি স্যাটিসফাইড ডেফিনেটলি। উনি এখানে কি করছেন, চুরি করেছেন, গরু কয়লা এইসব যদি বাদ দিই, অ্যাজ আ স্পিকার এটা খুব ভালো করেছে যে টিএমসি থেকে এই লোকটাকে পাঠানো হয়েছে। কারণ অন্য যদি কাউকে পাঠাতো, আমি শিওর ওখানে গিয়ে ধ্যাড়াতো। আর ওই ধ্যাড়ালে শুধু অভিষেক ব্যানার্জি কেন, শুধু টিএমসি কেন, পুরো বাংলার নাকটা কাটা যেত। এটা আপনারা মানেন কি না মানেন অবশ্যই জানাবেন। তো যাই হোক, খুব ভালোভাবে উনি বলছেন, খুব ভালোভাবে উনি যে স্পিচটা দিচ্ছেন, সেটাতে আমার খুব ভালো লেগেছে। আপনাদের মতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, আরও কিছু ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট জিনিসপত্র নিয়ে ভিডিও বানাবো। আপনাদের ফিডব্যাকগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট নতুন কন্টেন্ট লেখার জন্য, নতুন ভিডিও বানানোর জন্য। এখন লং ফরম্যাটটা একটু প্রেফার করছি, শর্টটা কম বানাচ্ছি, তারপরে শর্ট আসবে। যাই হোক, কথা না বাড়িয়ে টাটা, পরের ভিডিও আবার দেখা হবে।